401 2 Present, sir. 3 4 5 Present, sir. Present, sir. 6 7 8 9 10 Present, sir. 11 12 Present, sir. 13 14 15 16 17 19 20 21 22 Yes, sir. 23 24 Present, sir. 26 27 28 29 30 33 34 Present, sir. 35 কত তোমার 33, 34 sir. চৌত্রিশ Present, sir. 35 36 37 38 39 40 41 Present, sir. 42 43 45 Present, 48 sir. কত 45 Present, sir. Yes, sir. 48 আছে 48 Ji, sir. 49 50 51 53 54 Yes, sir. 57 61 64 66 67 68 70 71 72 73 74 75 76 77 78 Present, sir. 78 আছে জি স্যার আছে। স্যার আমার রোলটা স্যার দেওয়া হয়নি স্যার। 76, sir. Sir, 76. স্যার 30। 30 পরে আসছো আর কেউ আছে পরে আসছো এরকম আর কেউ আছো আর নাই না
আচ্ছা, আশরাফুল হোসেন 433। আশরাফুল হোসেন 433 আসো। জি স্যার। তোমার কথা তো পরিষ্কার শোনা যাচ্ছে না। তোমার স্যার এখন স্পিকার শোনা ঠিক আছে? যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তুমি রেডি আছো? আমি তোমাকে নিয়ে 3 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? স্যার। আশরাফুল, শুনতে পাচ্ছ আমাকে? স্যার। আচ্ছা, তোমরা সবাই একটু চলো, 3 নম্বর অঙ্কটা একটু বড়, তাই সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা আজকে 3 নম্বর অঙ্কটা করছি, তবে এটা করলে বিশদ আয় বিবরণীর যারা শিখতে চাও তারা অনেকেই শিখে ফেলতে পারবে। তোমরা তাহলে একটু মনোযোগ দাও। আমি আশরাফুলকে সাথে নিয়ে আমি আগে একটু দেখে নেই যে এই বিবরণীর মধ্যে কোন কোন আইটেম আয় এবং ব্যয়, এবং কোন কোন আইটেম বিশদ আয় বিবরণীতে আসবে আর কোন কোন আইটেম বিশদ আয় বিবরণীতে আসবে না। আশরাফুল, তুমি রেডি আছো? স্যার। দেখো তো হাতে নগদ, তুমি বলতে পারবে হাতে নগদটা কি? আশরাফুল, স্যার। হাতে নগদটা কি? সম্পদ। জোরে বলো। সম্পদ স্যার। চলতি সম্পদ। হাতে চলতি নগদটা সম্পদ। চলতি সম্পদ। এটা আমাদের বিশদ আয় বিবরণীতে আসবে না। জি স্যার। বলতো ব্যাংক জমাতিরিক্তটা কি? স্যার দায় স্যার। এটা চলতি দায়। চলতি ব্যাংক দায়, জি স্যার। জমাতিরিক্তটা চলতি দায়, এটাও আমাদের বিশদ আয় বিবরণীতে আসবে না। বলতো মজুদ পণ্যটা কোথায় বসে? স্যার প্রারম্ভিক মজুদ পণ্য বিশদ-আয় বিবরণীতে প্রথমে বসে। কোথায় বসে? স্যার বিশদ-আয় বিবরণীর প্রথমে। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়। স্যার বিক্রিত এটা একটা পণ্য। বিকৃত পণ্যের ব্যয়। তুমি কিভাবে কথা বলো? কথা তো পরিষ্কার শোনা যায় না। মজুদ পণ্য, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আমরা সর্বপ্রথম মজুদ পণ্যটা লিখি। এরপরে আসো যন্ত্রপাতি। যন্ত্রপাতিটা কি? সম্পদ। এটা স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। আর অবচয় সঞ্চিতিটা কি? এটা কোথায় বসবে? এই অবচয় সঞ্চিতিটা যখন তুমি সম্পদটা লিখবে ওই সম্পদ থেকে বাদ যাবে। বাদ। যখন তুমি উদ্ধৃত পত্র করতে গিয়ে ওই যন্ত্রপাতিটা যখন লিখবে তখন এই অবচয় সঞ্চিতিটা ওই সম্পদ থেকে বাদ যাবে। তাই বিশদ আয় বিবরণীতে এটা আসবে না, কি ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো দেখি 14% বিনিয়োগ, এটা কি? সম্পদ। 14% বিনিয়োগটা আমাদের একটা সম্পদ, কিন্তু এটা আমাদের একটা সম্পদ হলেও কিন্তু এখানে একটা কথা আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই সম্পদের কপালের উপর একটা 14% লেখা আছে, তোমরা দেখছো সবাই? জি স্যার। সম্পদের উপর 14%, তার মানে এই সম্পদের উপর বছরে 14% হারে সুদ হবে। আর তোমরা দেখো আমাদের এই অঙ্কটা কিন্তু 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে রেখেছো। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে, তোমরা কি খেয়াল করছো সবাই? অথচ আমরা এই বিনিয়োগটা কোন সালে নিয়েছি? 2010 সালে নিয়েছি, অনেক আগে, 6 বছর আগে। তাহলে কি 2016 সালে এটার বয়স পুরো 1 বছর না? তাহলে 2016 সালে বিনিয়োগের বয়স পুরো 1 বছর না? তার মানে আমরা এই বিনিয়োগের উপর 1 বছরের সুদ ধরবো। নাও এটার উপর আশরাফুল না তোমার নাম? জি স্যার।
আশরাফুল, তুমি এই 2,50,000-এর উপর তুমি 14% সুদ ধরো তো, ক্যালকুলেটরে কত টাকা আসে বের করো। $2,50,000 টাকার উপর তুমি 14% হারে সুদ ধরো। স্যার 35,000। তোমরা সবাই শোনো, বিনিয়োগের উপরে মোট সুদের পরিমাণটা চলে এসছে 35,000। কিন্তু দেখো তো জি স্যার। আমাদের কারেন্ট চলে গেল, হ্যাঁ না কারণ তো দেখো তো আমাদের একদম নিচে বিনিয়োগের সুদ বিনিয়োগের 24,000 7,000 দেয়া টাকা আছে। স্যার। দেখো তো বিনিয়োগের সুদ 24,000 টাকা দেয়া আছে না, দেখছো? স্যার তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিনিয়োগের সুদ আগে থেকে দেওয়া ছিল 24,000, আগে থেকে বিনিয়োগের সুদ আমাদের রেওয়ামিলে দেওয়া ছিল 24,000, দেখো দেওয়া ছিল, কিন্তু আমাদের হিসাবে বিনিয়োগের সুদ হওয়ার কথা কত? 35,000। তাহলে বিনিয়োগের সুদ আরো 11,000 টাকা বকে আছে না? জি স্যার। আমরা হিসাব করে দেখেছি আমাদের বিনিয়োগের সুদ মোট 35,000 টাকা হওয়ার কথা, কিন্তু আমাদের রেওয়ামিলে বিনিয়োগের সুদ দেওয়া আছে কত? 24,000। তাহলে 11,000 টাকা আরো বিনিয়োগের সুদ আমাদের বকে আছে না? তাহলে এই দুটো যোগ করলে আমাদের মোট চলে আসবে 35,000 টাকা বিনিয়োগের সুদ। আর আমরা এই বিনিয়োগের সুদ 35,000 টাকা অপরিচালন আয়ের মধ্যে বসাবো। সবার শেষে অপরিচালন আয়ের মধ্যে আমরা এই 35,000 টাকা বসাবো। প্রথমে আমরা বিনিয়োগের সুদ নামে লিখবো 24,000, যেটা এই যে দেওয়া আছে, তার সঙ্গে, হ্যাঁ বলো। স্যার এই 11,000 কোন জায়গা থেকে পেলেন স্যার একটু? আবার ভালো করে খেয়াল করো, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ এই বিনিয়োগের সুদ আমাদের 24,000 টাকা কিন্তু আমাদের রেওয়ামিলে দেওয়া ছিল, তাই না? বিনিয়োগের সুদ 24,000। তুমি কেন বারবার দরজা আটকাচ্ছ? কি হয়েছে না? কই বাংলাদেশে কোথাও বাতাস এসে কোথাও যাও এখান থেকে। বিনিয়োগের সুদ 24,000, এই 24,000 টাকাটা এখানে দেওয়া ছিল বিনিয়োগের সুদ 24,000। কিন্তু আমরা এই যে 14% বিনিয়োগ 1/7/2010 যে 2,50,000 দেওয়া ছিল, তোমরা এখন এই 2,50,000 টাকার উপরে 14% ধরো। 2,50,000 টাকার উপরে 14% ধরো। 2,50,000 উপর যদি তুমি 14% ক্যালকুলেটরে ধরো, তাহলে তোমার বিনিয়োগের সুদ আসে 35,000। তাহলে যেখানে তোমার বছরে Yes, sir. মোট বিনিয়োগের সুদ হওয়ার কথা 35,000, সেখানে তোমার রেওয়ামিলে বিনিয়োগের সুদ দেওয়া আছে 24,000। তাহলে আবার বিনিয়োগের Yes, সুদ sir. বকেয়া থাকে কত? 11,000। 11,000। তাহলে আমাদের বিনিয়োগের সুদ বকেয়া থাকে কত? 11,000। তাহলে তুমি যখন 11,000। হ্যাঁ তুমি যখন বিশদ আয় বিবরণী করবে, তখন তুমি বিশদ আয় বিবরণী করতে গিয়ে তুমি অপরিচালন আয়ের মধ্যে বিনিয়োগের সুদ লিখবে 24,000, এর সঙ্গে যোগ করবে বকেয়া 11,000। তাহলে 24,000 আর 11,000 যোগ করলে মোট বিনিয়োগের সুদ হবে 35,000। কি ঠিক আছে? তোমরা কি বিনিয়োগের সুদের এই ব্যাপারটা বুঝতে পারছো? স্যার 11,000 কই পাইলেন স্যার? ও এতক্ষণ বললাম তুমি বুঝলা না আবার? তুমি যে প্রশ্ন করেছো তোমার নাম কি? স্যার আমার নাম তারেক স্যার। তারে তুমি অঙ্কটা থেকে একটু তাকাও। তুমি কি দেখতে পাচ্ছ যেখানে একটা 14% বিনিয়োগ রয়েছে 2,50,000, দেখছো? স্যার রেওয়ামিলের মধ্যে 2,50,000 দেওয়া আছে। আর এটার উপরে সুদ কত ও, পার্সেন্ট হবে? এটার 14%, উপরে 14%, জি স্যার। তাহলে তুমি ক্যালকুলেটরে 2,50,000 টাকার উপর 14% ধরো, নিজের ক্যালকুলেটরে ধরো। নিজে স্যার ধরো, 11,000ই হবে জি স্যার।
11,000 হবে না, তুমি ধরো ক্যালকুলেটর। 2,50,000 উপরে স্যার আচ্ছা ঠিক 14% আছে ধরো। 2,50,000 টাকার উপরে 14% ধরো 2,50,000 ইন্টু 14%। স্যার তাহলে তো আসবে হলো স্যার যে 37,500। 37,500 আসে। তুমি 2,50,000 স্যার ক্যালকুলেটর আছে তোমার সামনে? 14%। স্যার 14% ওয়েট। ক্যালকুলেটর আছে তোমার সামনে? 35,000। তাহলে 2,50,000 টাকার উপরে 14% হলে 1 বছরে আমাদের সুদ হওয়ার কথা 35,000 টাকা। কিন্তু এখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে কত টাকা? 24,000। তাহলে 35,000 টাকার মধ্যে অলরেডি দেওয়া আছে 24,000, তাহলে বাকি আছে কত? 35,000 থেকে 24,000 বাদ দাও। স্যার ওই যে বাকি থাকে স্যার 11,000। ওই হচ্ছে 11,000। কিভাবে আসছে দেখেছো তুমি? যেখানে আমাদের সুদ স্যার হওয়ার কথা বছরে 35,000, সেখানে এখানে দেওয়া আছে সুদ 24,000। তার মানে আমাদের আরো স্যার 11,000 টাকার সুদ বকেয়া আছে। এটা আমরা ওই 35,000 থেকে এই 24,000 বিয়োগ করে আমরা এই 11,000 টাকা বের করেছি। দেখেছো? তাহলে কিভাবে 11,000 টাকা হলো তুমি দেখছো? জি স্যার দেখতে পারছি। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা বিনিয়োগের সুদটা বের করলাম। আর বিনিয়োগের সুদটা কিভাবে লিখবো, এটা অপরিচালনা আয়ের মধ্যে আমরা লিখবো। এটা একটা ভালো অঙ্ক, সবাই মনোযোগ দিয়ে দেখো। আশরাফুল আছো? জি স্যার। আশরাফুল আছো তো? আশরাফুল, স্যার আচ্ছা স্যার। এরকম আস্তে আস্তে বিড়ালের মতন কথা বলো কেন? পরিষ্কার করে জোরে কথা বলো। মাইকটা কাছে নাও, মাইকটা কাছে নাও। জি স্যার। এবার দেখো এখানে 16% বন্ধকি ঋণ, 16% বন্ধকি ঋণ। এটা দেখো আমরা কিন্তু স্যার। 2016 সালের অঙ্ক করছি। আর সে 2015 সালের 1/9-তে, মানে সেপ্টেম্বরের 1 তারিখে সেই ঋণটা নিয়েছিল, কিন্তু সেটা 2015 সালে। কিন্তু 2016 সালে কিন্তু এর বয়স পুরো 1 বছর। এই যে 16% বন্ধকি ঋণ 2015 সালের সেপ্টেম্বর মাসে নিলেও আমাদের 2016 সালে কিন্তু তার বয়স পুরো 1 বছর। তাহলে তোমরা ক্যালকুলেটর নাও, তোমরা আবার ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটর নিয়ে এই 3 লক্ষ টাকার উপরে 16% সুদ ধরো। এবার 3 লক্ষ টাকার উপরে তোমরা 16% সুদ ধরো। স্যার 48,000। তাহলে দেখো 3 লক্ষ, মনোযোগ তো দেখো, 3 লক্ষ টাকার উপর 16% যদি আমি সুদ ধরি, তাহলে 1 বছরে আমাদের সুদের পরিমাণটা আসছে 48,000 টাকা। 48,000 টাকা। ইয়েস স্যার। হ্যাঁ, মনে রেখো আমাদের ঋণের উপর, বন্ধকি ঋণের উপর আমরা যে 16% সুদ ধরেছি, তাতে 1 বছরে আমাদের সুদের পরিমাণ হওয়ার কথা 48,000 টাকা। জি স্যার। কিন্তু বিনিয়োগের মতন আমাদের কিন্তু ঋণের সুদও দেওয়া আছে 20,000 টাকা। দেখছো? ওই যে দেখছো, ঋণের মতো বিনিয়োগের মতো ঋণের সুদটাও দেওয়া আছে 20,000। তোমরা এখন আমাকে বলো, যেখানে 1 বছরে আমাদের সুদের পরিমাণ 48,000 টাকা হওয়ার কথা, সেখানে আমাদের রেয়াবিলে দেখতে ইয়েস পাচ্ছি স্যার। আমাদের সুদের পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা। এই যদি 20,000 টাকা যদি দেওয়া থাকে, তাহলে কি আমাদের আরো ইয়েস স্যার। 28,000 টাকা বকে আছে না? ইয়েস স্যার, আরো 28,000 বকেয়া আছে। ইয়েস স্যার। আমাদের সব মিলায় 48,000 টাকা বিনিয়োগের সুদ হওয়ার কথা, কিন্তু আমাদের ঋণের সুদটা, বিনিয়োগের সুদ না, সরি, ঋণের সুদ, কিন্তু আমাদের ঋণের সুদটা রেওয়া মিলে কত দেওয়া আছে? 20,000 টাকা দেওয়া আছে। 20,000। 20,000। আমরা আমাদের ঋণের সুদ 20,000 টাকা লিখলাম, আমাদের 20,000 দেওয়া আছে, কিন্তু আমরা একটু আগে হিসাব করে দেখেছি আমাদের মোট বিনিয়োগের সুদ হওয়ার কথা 48,000 টাকা। তাহলে আমাদের 48,000 টাকা হওয়ার জন্য আমাদের বকে আছে কত টাকা? 28,000। বকে আছে আরো 28,000।
তাহলে এই 28,000 টাকার বকেয়াটা যদি আমি যোগ করে দেই, তাহলে আমাদের মোট বিনিয়োগের সুদ ওই যে উপরে যেটা হিসাব করেছি 48,000 সেরকম 48,000 হয়ে যাবে। তোমরা কি এই বন্ধকি ঋণের সুদটা যে 48,000 লিখলাম, 20,000 রেওয়া মিলে দেওয়া আছে আর 28,000 বকেয়া আছে, তোমরা কি এই সুদের পরিমাণটা বুঝতে পেরেছো? জি স্যার। আজকে মূলত এই জিনিসগুলোই ভালো করে আমি তোমাদেরকে শেখাবো, তোমরা মনোযোগ দিয়ে সবাই শুনে নাও। তাহলে আমাদের বন্ধকি ঋণ পার্সেন্টেজ দেওয়া আছে বলে ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আমরা বন্ধকি ঋণের উপরে আমরা সুদ হিসাব করলাম। 3 লক্ষ টাকার উপরে 16% সুদ ধরলে আমাদের সুদের পরিমাণটা হয়েছে 48,000 টাকা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ঋণের সুদটা অলরেডি দেওয়া আছে 20,000 টাকা, অথচ হওয়ার কথা 48,000 টাকা। তার মানে আমাদের বকেয়া আছে আরো 28,000 টাকা। আমরা বকেয়া নামে আরো 28,000 টাকা, তাহলে ওই 20,000 টাকার সঙ্গে যোগ করে আমরা টাকার ঘরে 48,000 টাকা লিখবো। তোমরা কি সবাই এই 48,000 টাকা বন্ধকি ঋণের সুদ বের করাটা বুঝছো সবাই? জি স্যার। তাহলে বিনিয়োগের সুদ এবং বন্ধকি ঋণের সুদ এই দুটো ছিল আমাদের এই রেওয়া মিলের গুরুত্বপূর্ণ দুইটা আইটেম। শুধু এই দুইটা আইটেম না, আরো কিছু আইটেম রয়েছে যেটা বিশদায় বিবরণীতে তোমাদের দক্ষতাটা আরো অনেক বাড়াতে পারবে, নতুন করে কিছু জিনিস তোমাদেরকে শেখাতে সাহায্য করবে। তাই মনোযোগ দিয়ে দেখো, আমি আইটেমগুলোর সঙ্গে আগে তোমাদেরকে ভালো করে পরিচয় করে দিই। আশরাফুল, তুমি আমার সঙ্গে ছিলা। 16% বন্ধকি ঋণ আর 14% বিনিয়োগের আলোচনা আমরা করে ফেলছি। এবার আশরাফুল বলো তো, আমাদের এই মূলধনটা এটা কি জিনিস? মূলধনটা কি জিনিস? মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এটাকে আমরা দায় হিসাবে গণ্য করি এবং মালিকানা সত্ত্বটাকে আমরা উদ্ধৃত পত্রে বসাই। তাই এটা বিশদ আয় বিবরণীতে বসবে না। মূলধনটা কি? মালিকানা সত্ত্ব। আশরাফুল শোনো একটা কথা ভালো করে। আশরাফুল একটা কথা খুব ভালো করে শোনো। যে সমস্ত ঘটনার জন্য প্রতিষ্ঠান মালিকের কাছে দায়বদ্ধ থাকে, যে সমস্ত ঘটনার জন্য প্রতিষ্ঠান মালিকের কাছে দায়বদ্ধ থাকে, আমরা সেই সমস্ত ঘটনাগুলোকে মালিকানা সত্ত্ব বলি। যে সমস্ত ঘটনার জন্য প্রতিষ্ঠান তার মালিকের কাছে দায়বদ্ধ থাকে, সেই সমস্ত ঘটনাকে আমরা মালিকানা সত্ত্ব বলি। মূলধনের জন্য প্রতিষ্ঠান মালিকের কাছে দায়বদ্ধ থাকে, তাই মূলধনটাকে আমরা মালিকানা সত্ত্ব বলি। এই আইটেমগুলো চেনা অত্যন্ত জরুরি। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। এরপরে উত্তোলনটাও মালিকানা সত্ত্বের একটা আইটেম। মালিকানা সত্ত্ব স্যার। তাই এটাও বিশদ আয় বিবরণীতে আসবে না। কিন্তু বলতে পারবা আশরাফুল, ক্রয় পরিবহনটা কি? ঠিকভাবে বলবা চিন্তা করে। ক্রয় পরিবহনটা কি বলতে পারবা? ক্রয় পরিবহন ক্রয় থেকে বাদ যাবে স্যার। তোমাকে বলছে স্যার যোগ হবে। ক্রয় পরিবহন হচ্ছে, ভালো করে শোনো, ক্রয় পরিবহন হচ্ছে একটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লিখি, এরপর ক্রয় লিখি, আর ক্রয় লেখার পর আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ লিখি। এই ক্রয় পরিবহনটা হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। আমি কয়েকজনকে নিয়ে অঙ্ক করেছি, তুমি দেখেছো তারা কত সুন্দর করে আমাকে বলে দিয়েছে এই আইটেমগুলো। তুমি বলতে পারছো না মানে এখনো তুমি এই আইটেমগুলো চেনো না। তার মানে তোমাকে যদি এখনই আমি অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে বসাই, তুমি ঠিক পাস করবে না, তুমি ফেল করবে। তোমাকে অবশ্যই আইটেমগুলো ভালো করে চিনতে হবে, তা নাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। ক্রয় পরিবহনটা কি? এটা হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। ক্রয় পরিবহনটা কি? অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাহলে এটা অবশ্যই আমাদের বিশদ আয় বিবরণীতে আসবে। আমি এটাকে নীল করে দিলাম, না কালোই থাক। এরপর বলো বিজ্ঞাপন খরচ। এই বিজ্ঞাপন খরচটা কি ধরনের খরচ বলো তো? এটা বিশদ আয় বিবরণীতে কোথায় বসবে বলো তো? পরিচালন ব্যয়। এটা পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলি বিক্রয় ও বিপণন খরচ,
একটাকে বলি অফিস ও প্রশাসনিক খরচ। এই বিজ্ঞাপন খরচটা বিক্রয় ও বিপণন খরচের মধ্যে বসবে, তাই না? জি স্যার। আচ্ছা, বেতন খরচটা কি? পরিচালন ব্যয় স্যার এটা। এটাও পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমরা যে অফিস ও প্রশাসনিক খরচটা লিখি, এটা সেখানে বসবে। আচ্ছা বলো তো, ভাড়া খরচটা কি? স্যার এটা পরিচালন ব্যয় স্যার। এটাও পরিচালন ব্যয়। এটাকেও আমরা পরিচালন ব্যয়ের আন্ডারে আমরা অফিস ও প্রশাসনিক খরচটা যেখানে লিখি সেখানে বসাবো। ক্রয় আর বিক্রয়টা তুমি চেনো, এটা তুমি জানো, কিন্তু এখানে পণ্য ফেরত আছে। তুমি আমাকে বলতে পারবা আশরাফুল, পণ্য ফেরত আছে, একটা ক্রয় ফেরত, একটা বিক্রয় ফেরত। একটা হচ্ছে 4,500, একটা হচ্ছে 5,500। তুমি আমাকে বলতে পারবা এই দুইটার মধ্যে কোনটা বিক্রয় ফেরত আর কোনটা ক্রয় ফেরত বলতে পারবা? স্যার বিক্রয় ফেরত 4,500। বিক্রয় ফেরত 4,500, ঠিক আছে। আর 5,500 হচ্ছে ক্রয় ফেরত। বিক্রয় জি স্যার। ফেরতটা আমরা বিক্রয় থেকে বাদ দেব, আর ক্রয় ফেরতটা আমরা ক্রয় থেকে বাদ দেব, তাই না? জি স্যার। বিক্রয় ফেরতটা আমরা বিক্রয় থেকে বাদ দেব, আর ক্রয় ফেরতটা আমরা ক্রয় থেকে বাদ দেব, ঠিক আছে, তাই না? আর এই যে জি স্যার। কমিশন প্রাপ্তি, তোমরা বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে কমিশন প্রাপ্তিটা কোথায় বসবে? কে বলতে পারবে? স্যার অন্যান্য আয় স্যার এটা। ওই যে আশরাফুল বলছে এটা অন্যান্য আয়। আশরাফুল কি ঠিক বলছে? মার্জুক আছো? মার্জুক, ইয়েস স্যার। তুমি বলতে পারবে কমিশন প্রাপ্তি আশরাফুল বলেছে এটা অন্যান্য আয়ে বসবে, ও কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে বলতে পারবো না? কমিশন প্রাপ্তি আশরাফুল বলেছে যে এটা অন্যান্য আয়ে বসবে। আশরাফুলকে এই কথাটা ঠিক বলেছে নাকি ভুল বলেছে বলতে পারবা? স্যার ঠিক আছে স্যার। তার মানে ও অন্যান্য আয় বলেছে, এটা ঠিক আছে তুমি বলছো, তাই না? ওজাইরুল হক আসো নাই তো না আজকে? ওজাইরুল হক আসছো? আসো নাই। তো চলো আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই, সবাই একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, এই বিবরণীটা দিকে একটু তাকাও। কমিশন প্রাপ্তির ব্যাপারটা আমরা একটু ভালো করে দেখে নেই। আমি একদম প্রথম দিন তোমাদেরকে একটা বিবরণী লিখে দিয়েছিলাম, তোমরা সবাই খেয়াল করে দেখো। এই হচ্ছে আমাদের একদম প্রথমে এই যে আমি একটা বিশদ আয় বিবরণী তোমাদেরকে এখানে দিয়েছিলাম। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। নিট বিক্রয় লেখার পর আমরা এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেই। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাই মোট মুনাফা। আর এবার মোট মুনাফার সঙ্গে আমরা পরোক্ষ পরিচালন আয় যোগ করি। আর সেই পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে কিন্তু বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, চালানি কারবারের মুনাফা ছিল। এই তিনটা আইটেম আমরা কিন্তু মোট মুনাফা বের করার পরপরই পরোক্ষ পরিচালন আয় হিসাবে যোগ করি। তার মানে এই কমিশন প্রাপ্তিটা আমাদের একটা পরোক্ষ পরিচালন আয়। তোমরা কি আমার কথা বুঝছো? অন্যান্য আয় না। কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি আর চালানি কারবারের মুনাফা। সবাই মনোযোগ দিয়ে শোনো। বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, চালানি কারবারের মুনাফা, এই তিনটা জিনিসই আমাদের বিশদায় বিবরণীতে কোথায় বসবে? মোট মুনাফার সঙ্গে যোগ হবে। কি নামে? পরোক্ষ পরিচালন আয় নামে। পরোক্ষ পরিচালন আয় নামে যোগ হবে। তোমরা কি সবাই শুনছো আমার কথা? ইয়েস স্যার। তাহলে এটা পরোক্ষ পরিচালন আয় হিসাবে আমরা এই চালানি কারবারের মুনাফাটাকে আমরা এই কমিশন প্রাপ্তিটাকে লিখবো। আশরাফুল, তুমি কি দেখছো? আশরাফুল, তাহলে মোট মুনাফা বের করার পর এই কমিশন প্রাপ্তিকে আমরা যোগ করে দিব পরোক্ষ পরিচালন আয়ের আন্ডারে। কমিশন প্রাপ্তি নামে, এটা অন্যান্য আয় না কি? ঠিক আছে, অন্যান্য আয় যেমন আমরা সবার শেষে অপরিচালন আয়গুলোকে যোগ করি, এটা কিন্তু পরোক্ষ পরিচালন আয়, অপরিচালন না, এটা কিন্তু পরিচালন আয়। পরোক্ষ
পরিচালনায় বলা হয় এটাকে। পরিচালনা কমিশন প্রাপ্তিকে বলা হয় পরোক্ষ পরিচালনায়। পরিচালনা আর এখানে আমরা লিখি যোগ অপরিচালনায়, তার মানে অন্যান্য আয়গুলোকে আমরা অপরিচালনায় বলি, কিন্তু এটাকে আমরা বলি পরোক্ষ পরিচালনায়। তাই কমিশন প্রাপ্তিটা পরিচালনায়, তাই এটাকে আমরা মোট মুনাফা বের করার পরেই যোগ করব। এখান থেকে আমি তোমাদেরকে বিবরণটা দেখাই দিলাম, যার যার মধ্যে ভুল ধারণা ছিল। মার্জুক তুমি কি বুঝছো? মার্জুক তুমি কি বুঝছো? ইয়েস স্যার। মনে থাকবে তো? স্যার এরপর থেকে মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তাহলে আমরা যে 3 নম্বর অঙ্কটা করছিলাম, এই যে 3 নম্বর অঙ্কটা, তাহলে এখানে কমিশন প্রাপ্তিটাকে আমরা ৬৫,০০০ টাকা পরোক্ষ পরিচালন আয় হিসেবে আমরা মোট মুনাফা বের করার পর তার সাথে যোগ করে দেব। মোট মুনাফা বের করার পর এই কমিশন প্রাপ্তিটাকে আমরা পরোক্ষ পরিচালন আয় হিসেবে আমরা যোগ করে দেব। বিনিয়োগের সুদ নিয়ে আমি আলোচনা করে ফেলছি, ঋণের সুদ নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। আর আশরাফুল, তুমি বলো দেখি, প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব এটা আমাদের জন্য কি? আশরাফুল, প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব এটা আমাদের জন্য কি বলতে পারবে? স্যার এটা কি প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব এরা দুটাই, একটা আমাদের চলতি সম্পদ, প্রাপ্য হিসাবটা আমাদের চলতি সম্পদ, এটার নামই দেনাদার, আর প্রদেয় হিসাবটা আমাদের চলতি দায়, এটার নাম পাওনাদার। তাহলে প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবের আমাদের জন্য একটা চলতি সম্পদ, একটা চলতি দায়, এরা বিশদ আয় বিবরণীতে আসবে না। এরপরে আসো আমরা সমন্বয়গুলো একটু ভালো করে দেখি, সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আশরাফুল, তুমি বলতে পারবে প্রথম সমন্বয় সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 3,60,000 টাকা। তুমি এই সমাপনী মজুদ পণ্যটাকে কোথায় বসাবে বলতে পারবে? স্যার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিব। হ্যাঁ, এই তো বাস্তব। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা সব খরচগুলো যোগ করে সেখান থেকে আমরা এই সমাপনী মজুদ পণ্যটা বাদ দেব। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা সমন্বয়, তোমরা একটু সবাই ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমি সবাইকে এই সমন্বয়টা একটু বোঝাচ্ছি। ওনারা আমাদেরকে বলেছে যে, ভালো করে দেখো সবাই, বিনামূল্যে ভোক্তাদের মাঝে 10,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে। আচ্ছা, বিনামূল্যে পণ্য যদি বিতরণ করা হয় তাহলে আমাদের ক্রয়কৃত পণ্য কমে যাবে না? ইয়েস স্যার। ইয়েস তাহলে স্যার। এই 10,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ যেটা আমরা করেছি সেটাকে একবার আমরা ক্রয় থেকে বাদ দিব। তোমরা নোট করে নিও, কিন্তু নোট করে নিও। এই যে বিনামূল্যে 2 নম্বর সমন্বয়টা কিভাবে সমাধান হবে সেটা নোট করে নিও। আমি বলছি, তোমরা খাতায় লিখে দিবা। বিনামূল্যে ভোক্তাদের মাঝে 10,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে। এই বিনামূল্যে ভোক্তাদের মাঝে 10,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে, এটার মানে হলো যে আমরা আমাদের ক্রয়কৃত পণ্য ভোক্তাদের মধ্যে বিনামূল্যে দিয়ে দিয়েছি। এতে করে আমাদের ক্রয়কৃত পণ্য কমবে, তাই আমরা এই 10,000 টাকা ক্রয় থেকে বাদ দেবো। এটা আমাদের প্রথম কাজ। কিন্তু এই যে আমি বিনামূল্যে যে ভোক্তাদের মধ্যে পণ্য দিয়েছি, এটাও কি আমাদের জন্য একটা বিজ্ঞাপন খরচ না? বলো তো, এই ঘটনাটাও কি আমাদের জন্য একটা বিজ্ঞাপন খরচ না? অবশ্যই বিজ্ঞাপন খরচ। তাই আমাদের যে বিজ্ঞাপন খরচটা রেওয়া মিলে ছিল 90,000, এই 90,000-এর সঙ্গে ওই বিনামূল্যে পণ্য বিতরণটাও আমরা যোগ করে দেবো। তোমরা কি আমার কথা বুঝছো? তাহলে 90,000-এর সঙ্গে বিজ্ঞাপন খরচটা আমি যে 90,000 টাকা আমাদের রেওয়া মিলে ছিল, 90,000 টাকা বিজ্ঞাপন খরচ তো আমি রেওয়া মিলে ছিল,
এই যে 90,000 টাকা বিজ্ঞাপন খরচ রেওয়া মিলে ছিল, আমরা পরিচালন ব্যয়ের মধ্যে যেটা লিখবো, এই 90,000 টাকা লেখার পর তার সাথে আমরা ওই যে বিনামূল্যে পণ্য বিতরণ করেছো 10,000, সেই 10,000 টাকাটাও আমরা ইনার কলামে ওই 90,000-এর সাথে আমরা এটা এইভাবে যোগ করে দেব। তোমরা এই তাহলে স্যার কথাগুলো 1 নোট লাখ। করে নিও ভালো করে। আচ্ছা বলো তো, যোগ করে দিলে আমাদের এখন মোট বিজ্ঞাপন খরচের পরিমাণটা কি 1 লক্ষ হয়ে যায় না? জি স্যার। মোট বিজ্ঞাপন খরচের পরিমাণটা 1 লক্ষ টাকা হয়ে যায় না বলো তো? আপাতত আমরা আমাদের ইনার কলামে এইভাবে 1 লক্ষ টাকা একটু লিখে নেই। তোমরা এই নোটটা লিখে নাও, যে নোটটা আমি এখন তোমাদেরকে করে দিচ্ছি, যে বিজ্ঞাপনের ট্রিটমেন্টটা, এই 2 নম্বর সমন্বয়টা কিভাবে সমাধান হবে। এই অঙ্কটা অনেক ভালো একটা অঙ্ক, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, এরপরে আবার সহজ অঙ্ক দেওয়া হয়েছে, মাঝখানে একটা কঠিন অঙ্ক দেওয়া হয়েছে, যে একটু ভালো করে শিখে নিন কঠিন জিনিসগুলো, কারণ সামনে পরীক্ষা। এই কঠিন সমন্বয়গুলো না শিখলে তো পরীক্ষাতে তোমরা ভালো করতে পারবে না। তাই এই কঠিন সমন্বয়গুলো আগে একটু একটু বুঝে নেই, পরে আরো সহজ অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে বুঝে নাও। আমাদের রেওয়া মিলে বিজ্ঞাপন খরচটা কত দেওয়া ছিল? 90,000 দেওয়া ছিল। আমরা সেই বিজ্ঞাপন খরচের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা কি করব? যোগ করে দেব। যোগ তাহলে করে আমাদের দেব। মোট বিজ্ঞাপন খরচের পরিমাণটা আপাতত কত হয়ে যাবে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আর এই যে 10,000 টাকার বিজ্ঞাপন খরচ, এটা আমরা আরেকবার কি করব? এটা আমরা আরেকবার আমাদের ক্রয় ক্রয় থেকে থেকে বাদ দিয়ে দেব। বাদ দিব। এই পর্যন্ত যে কথাগুলো আমি বললাম, তোমরা কি সবাই বুঝেছো?